আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে বাংলার, সেখানে যে মাগো অরা বলে কবিতা, ওই কবিতার যে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এবং এক কথা উত্তর, সেই এক কথা উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। যে আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করে? উত্তর হচ্ছে 1934 সালে। এরপর হচ্ছে, আবু জাফর ওবায়দুল্লাহর দুইটি কবিতার বইয়ের নাম লিখো। উত্তর হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, আর এটা হচ্ছে সাত নরি হার। এরপর হচ্ছে, মাগো ওরা বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে সাত নরি হার। এরপর হচ্ছে, মাগো ওরা বলে কবিতাটি কোন বিষয়ক কবিতা? কবিতাটি হচ্ছে ভাষা আন্দোলন বিষয়ক। এবার হচ্ছে, খোকা আসবে বলে মা কিসের বড়ি শুকিয়ে রেখেছে? উত্তর হবে ডালের বড়ি। কোন ফুলের গাছের লতাটা নুয়ে পড়েছে? উত্তর হবে কুমড়ো ফুলের। এরপর হচ্ছে, খোকা মায়ের জন্য কি নিয়ে বাড়ি ফিরবে? উত্তর হচ্ছে কথার ঝুড়ি। এরপর হচ্ছে, মা খোকার জন্য কোন ধানের মুরকি ভেজে রেখেছে? উত্তর হবে উড়কি ধানের। 7 নম্বরটা হচ্ছে, ঝাপসা চোখে মা কোথায় তাকায়? উত্তর হবে উঠোনের দিকে। 8 নম্বর, কোথায় কুকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে? উত্তর হবে উঠোনে। মায়ের চোখে কোন মাসের রোদ? উত্তর হচ্ছে চৈত্র মাসের। মা কোথায় বসে ধান ভানে? উত্তর হচ্ছে দাওয়ায় বসে। এরপর হচ্ছে, মা কোন ধানের খই ভাজে? উত্তর হবে বিন্নি ধানের। এরপরটা হচ্ছে যে, দাওয়া শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে ঘরের বারান্দা। এখানে বলা হচ্ছে যে, ব্যবচ্ছেদ শব্দের অর্থ কী? ব্যবচ্ছেদ শব্দের অর্থ হচ্ছে কাটা ছেঁড়া। এখানে বলা হচ্ছে সব। এখানে সব শব্দের অর্থ হচ্ছে মৃত দেহ। সব শব্দের অর্থ হচ্ছে মৃত দেহ। তো তোমাদের যে 15 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2 ভাগে। এখানে বলা হচ্ছে, যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। এরপরের প্রশ্নটা হচ্ছে, যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয় তাকে বলা হয় অঘোষ ধ্বনি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম থাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। এরপরটা হচ্ছে, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। এরপরটা হচ্ছে, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 5 ভাগে। এরপরে প্রশ্নটা হচ্ছে, কণ্ঠ ব্যঞ্জন মুখের কোন অংশে উচ্চারিত হয়? সঠিক উত্তর হবে জিভের পিছনের অংশে। এরপরটা হচ্ছে, তালব্য ব্যঞ্জন মুখের কোন অংশে উচ্চারিত হয়? সঠিক উত্তর হবে জিভের সামনের অংশে। এরপরটা হচ্ছে, ওষ্ঠ ব্যঞ্জন মুখের কোন অংশে উচ্চারিত হয়? ঠোঁটের নিচের অংশে। 23 নম্বর, কণ্ঠ ব্যঞ্জন কোনগুলো? খ, খ, গ, গ, উ অর্থাৎ প্রথম সারির লাইনগুলোই হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। এবং তালব্য ব্যঞ্জন কোনগুলো? আমাদের ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় সারির যে বর্ণগুলো আছে এগুলোই হচ্ছে তালব্য ব্যঞ্জন। এরপরটা হচ্ছে, মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো? মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে ট, ঠ, ড, ড মূর্ধন্য, অর্থাৎ তৃতীয় সারির লাইনগুলি হচ্ছে মূর্ধন্য বর্ণ। এরপরটা হচ্ছে যে, দন্ত ব্যঞ্জন কোনগুলো? আমাদের ব্যঞ্জন বর্ণের যে চতুর্থ লাইন আছে ত, ত, দ, দ, দন্ত ন, এগুলো হচ্ছে দন্ত বর্ণ। এরপরটা হচ্ছে যে,
অষ্ট ব্যঞ্জন কোনগুলো? তাহলে অষ্ট ব্যঞ্জন হচ্ছে প, প, ব, ব, ম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।